সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউব নিয়ে এসেছি। যুদ্ধ যুদ্ধ কি হবে? যুদ্ধ ছাড়া কি কোনো গতি নেই? পহেলগাঁও, মুর্শিদাবাদ, সম্বল উত্তরপ্রদেশের পরপর পরপর কয়েকটা ঘটনা যদি আমরা একে যোগসূত্র খুঁজতে চেষ্টা করি, একটা জিনিসই মনে হচ্ছে যে কোথাও একটা আমাদের একটা রাজনৈতিক ব্যাপার এসে যাচ্ছে। কিন্তু মানে পহেলগাঁওয়ে তো রাজনীতির কোনো সূত্র পাচ্ছি না। বলা হচ্ছে যে ওখানে সেন্ট্রাল বাহিনী নেই কেন? এই প্রশ্ন প্রথম দিনই তুলেছিলাম সবার আগে, একদম প্রথম বক্তব্য ছিল যে পুলিশ থাকবে না আমাদের এখানে। বললাম তো, ছোট্ট একটা মেলা হলে সেখানে কত পুলিশ থাকে, সেটা সেদিনও বলেছিলাম। আর ওখানে একটা এরকম বিদেশ থেকে, বাইরের থেকে এত শয়ে শয়ে লক্ষ লক্ষ, শয়ে শয়ে কেন, লক্ষ লক্ষ মানে পর্যটকরা যান, তাদের জন্যে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কারো কোনো মাথা ব্যথা নেই। কারণটা কি? এখানেই তো একটা বড় প্রশ্ন। যাই হোক, সেসব এখন মানে পুরনো কথা। এখন হচ্ছে যে যুদ্ধ হবে কিনা। সিন্ধু ইন্ডাস্ট্রিটিতে জল বন্ধ করে দেওয়া হয়েছে, তার এখনই তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যাবে না। এটা লং টার্ম, 2-3 মাস 6 মাস পরে বোঝা যাবে, যখন মানে কৃষিতে জল পাবে না, তখন তার এটা দীর্ঘ সময়ের ব্যাপার। আশু কোনো রেজাল্ট পাওয়া যাবে না। আবার যে বলবো যে নির্বাচনকে উদ্দেশ্য করে করা, সামনে তো মোদী সরকারের অন্তত কোনো নির্বাচন নেই, সে তো সেই 29-এ। তাহলে সে 3 বছর আগে এত কিছু এইসব করবে, তার তো কোনো মানে হয় না। তবে হ্যাঁ, আপাতত বিহারে একটা ভোট আছে, আর 1 বছর পরে ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে, এরকম আর কি। যা কিছু কিছু জায়গায় ভোট আছে, কিন্তু তার জন্য এত আগে কোনো পলিটিক্যাল ডিসিশন নিয়ে পহেলগাঁওতে করা হবে, এটা মনে হয় না। হ্যাঁ, মুর্শিদাবাদে ঘটতে পারে, সেখানে অন্য জায়গায় ঘটতে পারে, কিন্তু এটা একটা কেমন হলো? আসলে যে কথাটা বলতে মানে শুরু মানে বলার জন্য এটা এসছে আর কি, একটু করব, সেটা হচ্ছে যে মোদিকে এই মুহূর্তে যুদ্ধের দায়িত্ব নেবেন। ইন্দিরা গান্ধী 71-এ যুদ্ধ করে ভারতরত্ন হয়ে গেছিলেন। হ্যাঁ, তাহলে তিনি মোদি কি ভারতরত্ন হতে চাইছেন? তিনি যদি পাকিস্তানের বিরুদ্ধে একটা লড়াই করে জিতে যান, তাহলে কিন্তু তার একটা বিরাট, এশিয়ার মুক্তিসূর্য হয়েছিলেন ইন্দিরা গান্ধী, আর পাকিস্তান টান করলে তিনি তো মানে কে আর বলবো, এই গোলার্ধেরই মুক্তিসূর্য হয়ে যাবেন মোদি, তার যা কানেকশন সমস্ত দেশগুলোতে। তাহলে তিনি কি যুদ্ধে যাবেন? এটা নিয়ে কিন্তু মানে জ্যোতিষীরাও কিছু বলতে পারছেন না, রাজনৈতিক নেতারাও একমত হতে পারছেন না। অনেকে মনে মনে ভাবলেও সেটা প্রকাশ করতে পারছেন না যে হ্যাঁ যুদ্ধ হবে। মনে মনে ভাবছেন, কারণ হচ্ছে যে যুদ্ধ হবে আমি বললে তাহলে আমি যুদ্ধের পক্ষের লোক হয়ে গেলাম, তাহলে লোকে ভাববে যে এই লোকটা যুদ্ধ চাইছে। তারা বলতে পারছেন না, কিন্তু তারা অনেকেই মনে করছেন যে যুদ্ধ হতে পারে। আজকে অনেকেই ভাবছেন যে এখানে
মমতা একটু এই মানে পয়েলগাঁও নিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছে। সে সরাসরি ওখানকার হিন্দুদের পক্ষে সরাসরি মানে জোরালো কোনো বক্তব্য রাখেননি, কাজে তাকেও একটু অন্য চোখে দেখা হচ্ছে আলাপ আলোচনায়। আমি একটু আগে আমার এক উদ্বাস্তু ছেলের আমার এক সংগঠকের সঙ্গে কথা হচ্ছিল আমাদের, যে একটা জিনিস আমরা কিন্তু অনুভব করছি, আমি সাংবাদিক হিসাবে এবং এছাড়াও আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ফলে সাংবাদিক এবং মাস রিলেশনের থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ভারতবর্ষ ক্রমাগত হিন্দুত্ববাদের দিকে ঝুঁকছে, এটা ভয়ঙ্করভাবে ঝুঁকছে, যেটা আমাদের কাছে ভয়ঙ্কর হলেও অনেকের কাছে এটাই অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। আর হিন্দুত্বের মুখ হিসাবে মোদিও অ্যাকসেপ্টেবল হচ্ছেন, কিন্তু মোদি কিন্তু হিন্দুত্ব নিয়ে চলছে না। সে তো মুসলিম দেশে যাচ্ছে, খ্রিস্টান দেশে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, সে কোথাও কিন্তু হিন্দুর কথা বলছে না। আমি অন্তত শুনিনি তার মুখ থেকে হিন্দুত্বের পক্ষে বলার কথা। তিনি ভারতের কথা বলেন, জাতীয়তাবাদের কথা বলেন, ভারতীয় জাতীয়তাবাদের তিনি একজন বড় প্রচারক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে ইভেন বললাম তো, ইন্দিরা গান্ধীর পরে যদি কারোর এ ব্যাপারে জনপ্রিয়তা বেশি থাকে ভারতীয় জাতীয়তাবাদের উপর, সেটা মোদি। তিনি জওহরলাল নেহরুকেও টপকে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যে মোদি যুদ্ধ চাইবেন না, মোদি যুদ্ধ চাইবেন না, তার লোকজন আশেপাশে চাইলেও মোদি যুদ্ধ চাইবেন না। কারণ হচ্ছে মোদি হচ্ছেন গুজরাটের লোক এবং মোদি ব্যবসায়ী লোক। তিনি বুঝেছেন যে আমার সামনে তৃতীয় হওয়ার সুযোগ, আমি থার্ড হব। পঞ্চম থেকে কোনো ছাত্র যদি থার্ড হওয়ার সুযোগ পায়, সে তো সেইটাকেই আগে অ্যাভেল করবে, আরও খাটবে, যে আমি অর্থনৈতিকভাবে আমেরিকা চীনের পরে আমি হব। এবং সেই জায়গাটায় আমরা প্রায় চলে এসেছি। জাপান জার্মানকে আমরা পিছনে ফেলে দিতে পারবো, ইউকে ফ্রান্স সবই পিছনে পড়ে যাবে যদি আমরা এই মুহূর্তে মানে যুদ্ধে লিপ্ত না হয়ে আমরা যদি অন্যভাবে এটাকে মোকাবেলা করি। আবার অন্যভাবে কিছু একটা করতে হবে, না করলেও আবার তার জাতীয়তাবাদী হিসাবে তার যে ইমেজ দেশের মধ্যে, সেই ইমেজটা মার খাবে, হিন্দুদের কাছে তার ইমেজ রক্ষা করার দায় হবে। তাকে দুটো জিনিস করতে হবে, পাকিস্তানকে শায়েস্তা করতে হবে, বাংলাদেশকেও শায়েস্তা করতে হবে। বাংলাদেশকে অনেকটা শায়েস্তা করে আনা গেছে, সমস্ত জিনিসপত্র বন্ধ করে দিয়ে একদম বর্ডার প্রায় সিল করে দেওয়ার মতো অবস্থায়, ফলে বাংলাদেশ নিয়ে অনেকটা করা গেছে। এখন বাংলাদেশের এবং পাকিস্তানকে একটা জায়গায় সমানভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটাও পুরোপুরি সম্ভব হচ্ছে না। সেটা হচ্ছে যে মানে যারা ডোমিসাইল বলবো নাকি অনুপ্রবেশকারী বলবো, মুসলিমরা এখানে আসলে আমরা অনুপ্রবেশকারী বলবো, হিন্দুরা আসলে তারা ডোমিসাইল। তাহলে মুসলিমদের এদেশ থেকে তাড়ানোর একটা সুযোগ এসছে। ওই যে বলেছে কোনো মুসলিম থাকবে না, মানে যেভাবে হোক তারা 48 ঘন্টার মধ্যে তাদের চলে যেতে হবে পাকিস্তানে। এবং যেভাবে হুড়োহুড়ি দেখলাম যে পরিমাণে, তাতে তো ভাবলাম যে দিল্লি, ইউপি টুপি অনেক জায়গায় একদম পুরো ফাঁকা হয়ে যাবে। মানে আমাদের ধারণা নেই। আমি একটা সময় বলছিলাম না যে 1,45 কোটি আমরা বলি, ওটা প্রায় হিসাব করলে 70 কোটি হয়ে যাবে। আমাদের এই রোহিঙ্গা, এই তিব্বতী, এই বাংলাদেশি, এরকম সব ধরলে আমাদের দেখা যাবে যে আরও 20 কোটি লোক, 25 কোটি লোক আমাদের বেশি আছে। কিন্তু এই ধাক্কায় একটা পরিষ্কার হচ্ছে যে পাকিস্তানি মুসলিমরা পালাচ্ছে। তারা বুঝেছেন যে এখানে থাকলে আমাদের প্রাণ বাঁচানোর দায় হয়ে যাবে। এবং মুম্বাইয়ে খুব বাজেভাবে ব্যবহার করা হচ্ছে মুসলিমদের সঙ্গে
এমনকি বাংলাদেশি মুসলিমরাও ভয় পেয়ে গেছে, যারা এপারে এসে এটি করে। পশ্চিমবাংলায় তারা ভয়ে অতটা না পেলেও দিল্লি বা অন্যান্য জায়গায়, দিল্লি, বাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, ইভেন কাশ্মীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ভাষার জন্য তারা ধরা পড়ে যায়। এবার তাদেরও কিন্তু সাউথ বেঙ্গলে প্রচুর আছে, চেন্নাইতে। এইবার তাদের সবারই মনে ভয় ঢুকে গেছে এবং তাদের পালাতে হবে। এতে দেখা যাবে প্রায় অনেক হালকা হয়ে যাবে ভারতের মানে এই ধাক্কায় 15-16 কোটি লোক হয়ে যাবে। কাজেই আমার ধারণা যে এই আওয়াজটা রাখবে বিজেপি এবং মোদি, দেখে নেবো, হ্যান করবো, ত্যান করবো, এই আওয়াজটা রাখবে এবং অন্যান্য কিছু কিছু ব্যবস্থা নেবে। আর্থিকভাবে অবরোধ সৃষ্টি করবে, আন্তর্জাতিকভাবে অবরোধ সৃষ্টি করবে, একঘরে করে দেওয়ার চেষ্টা হবে। আলটিমেটলি অনেকটা হয়েই গেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, আর বাংলাদেশের তো একমাত্র পাকিস্তান ছিল বন্ধুর, তা পাকিস্তান একঘরে হয়ে গেলে বাংলাদেশও একঘরে। আর এদের একটাই হচ্ছে যে চীন কতটা এগোবে, চীনকে নিয়ে এখনও ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না। চীন পাকিস্তানকে, বাংলাদেশকে নিয়ে সেও কি একঘরে হয়ে থাকবে বিশ্বের কাছে? তাহলে বাংলাদেশ মানে ভারতের সঙ্গে তার বিজনেসটাও কী হবে, হানি হবে, আঘাত লাগবে। ফলে এই জন্য চুপ করে আছে। সব থেকে বেকায়দায় পড়ে গেছে চীন পাকিস্তানকে বুক দিয়ে আগলায়, বাংলাদেশকে একটু একটু করে হেল্প করে, কিন্তু পাকিস্তান তো তার আসল। পাকিস্তান আজকে বেকায়দায়, মানে ওদিকে রাজ্য মানে ভেঙে যাচ্ছে। বালসরা তো এখন এমনভাবে এই ঘটনার পরে আরও জোর ধাক্কা দিচ্ছে, এবং সর্বত্র সেখানে মানে আমাদের ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট সাপোর্টটা আছে, ওদিকে আফগানিস্তানের সাপোর্ট আছে। ফলে ভেঙে যাওয়ার মতো অবস্থায় পাকিস্তান, সেটা বুঝে কেউ তার পাশে নেই। ফলে হ্যাঁ, যুদ্ধ করে দিলে দেশটা এমনিতেই ফিনিশ হয়ে যাবে, আর যুদ্ধ না করলে হয়তো ধীরে ধীরে ফিনিশ হবে। এইটাই হচ্ছে পার্থক্য। তাকে এখনই ফিনিশ করে দেওয়া হবে না ধীরে ধীরে ফিনিশ করা হবে, এই জায়গাটায় একটা মজার আছে। তবে গুজরাটি লোক, ব্যবসায়ী লোক নরেন্দ্র মোদী হুট করে যুদ্ধে যাবে না বলে আমার ধারণা। যাই হোক, দেখা যাক আগামী দিনে কি হয়। আপনারা আমার আজকের দিনে একটু সমর্থন করবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।